ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই দেশগুলো নিয়ে যাত্রা শুরু হয় ব্রিক্সের। আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি দেশের অধ্যক্ষ নিয়ে এই জোটটির যাত্রা শুরু হয় এবং ব্রিক্স হচ্ছে একটি অর্থনৈতিক জোট এবং এই অর্থনৈতিক জোটের মূল উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য, পারস্পরিক ব্যবসা বাণিজ্য কিংবা বিনিয়োগ বাড়ানো। 2001 সালে জিম ওনিল নামে একজন অর্থনীতিবিদ তিনি যেটি করেন, তিনি তার একটি আর্টিকেলের মাধ্যমে, রিপোর্টের মাধ্যমে প্রকাশ করেন যে এই যে 5টি দেশ রয়েছে, 4টি দেশ মূলত ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, এই দেশগুলো হচ্ছে দ্রুত অর্থনীতি ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হচ্ছে এবং তারা ক্রমবর্ধমানভাবে তাদের অর্থনীতিতে উন্নয়ন করছে। এই উদীয়মান অর্থনীতির দেশগুলো আগামী দশকে গিয়ে বিশ্ব অর্থনীতির নিয়ন্তা হয়ে দাঁড়াবে কিংবা বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রাখতে শুরু করবে। অর্থাৎ বর্তমান দশকে জিম ওনিল বলছেন বর্তমানে যে পশ্চিমা অর্থনীতি কিংবা যারা এস্টাবলিশ অর্থনীতি, G7-এর যে অর্থনীতি রয়েছে, সেই অর্থনীতিকে ছাপিয়ে গিয়ে একসময় ব্রিক্সের এই দেশগুলি অর্থনীতির নিয়ন্তা হয়ে দাঁড়াবে এবং সেই ধারণার উপর ভিত্তি করে শুরু হয় ব্রিক্স। 2008 সালের 16ই মে ব্রাজিল, রাশিয়া, ভারত অর্থাৎ ইন্ডিয়া, চায়না, এই উদীয়মান অর্থনীতির দেশগুলো এই যাত্রাটি শুরু করে এবং এই যাত্রা শুরু হওয়ার পর দক্ষিণ আফ্রিকা 2011 সালে এসে এর সাথে যাত্রা শুরু করে এবং ফলশ্রুতিতে ব্রিক থেকে প্রথমে ছিল ব্রিক অর্থাৎ BRIC, ব্রিক, পরবর্তীতে সাউথ আফ্রিকার S যুক্ত হয়ে নাম ধারণ করে ব্রিক্স। এখন আসি এই দেশ, এই যে ব্রিক্স রয়েছে তার কোনো সদর দপ্তর নেই এবং পরবর্তীতে যদি আমরা দেখতে পাই এই ব্রিক্সের বর্তমান সদস্য সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 10টি। এই 10টি সদস্য, এখন আমরা ব্রিক্স কেন হলো তার পেছনের কিছু কারণ যদি আমরা খতিয়ে দেখতে চাই তাহলে দেখতে পাবো ব্রিক্সের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে কোলাবোরেশন করা কিংবা এই নিজেদের মধ্যে যে বিনিয়োগটি সেটি বাড়ানো এবং এই যে বৈশ্বিক অর্থনীতি, সেই অর্থনীতির একটি রিফরমেশন করার জন্য ব্রিক্সের যাত্রা শুরু হয় এবং যেটি বলা হচ্ছে গ্লোবাল সাউথের জন্য একটি আশীর্বাদ স্বরূপ বা গ্লোবাল সাউথকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় তার চলে যাচ্ছে। ঠিক সেই জায়গাতে এবং পশ্চিমা অর্থনীতি নির্ভরতা যেটি রয়েছে সেটি কমানো, সেই নির্ভরতা থেকে বেরিয়ে আসা, গ্লোবাল সাউথ যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, যেন ভবিষ্যতে USA কিংবা পশ্চিমা অর্থনীতির স্যাংশনের যেই করাল গ্রাসে না পড়তে হয় বা পড়লেও যেন সেখান থেকে উতরে আসতে পারে, এই উদ্দেশ্যগুলো নিয়ে ব্রিক্সের যাত্রা শুরু হয়। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে ব্রিক্সভুক্ত যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর কমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর কারণে তারা একত্রিত হয়েছে বা তাদেরকে একত্রিত হতে সহায়তা করেছে। প্রথমত, এই ব্রিক্সভুক্ত যে দেশগুলো, এই দেশগুলোর অর্থনীতি দ্রুত বর্ধমান বা তাদেরকে বলা হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশ। দ্বিতীয়ত, এই দেশগুলোতে শ্রমের মূল্য তুলনামূলক কম, অর্থাৎ লো লেবার কস্ট এই দেশগুলোতে রয়েছে। এই কারণে এই দেশগুলো উৎপাদনের ক্ষেত্রে কম খরচে বেশি উৎপাদন করতে পারে, যেটি যে কোনো একটি দেশের জন্য বা দেশের অর্থনীতির জন্য অনেক বড় ব্লেসিংস। এখন আসি, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অনুকূল জনশক্তি। আপনি লক্ষ্য করলে দেখবেন সাউথ আফ্রিকা, চায়না, ইন্ডিয়া কিংবা ব্রাজিলের মতো দেশগুলোতে অনেক বেশি জনসংখ্যা রয়েছে বা হিউম্যান রিসোর্স রয়েছে। এই হিউম্যান রিসোর্সগুলো কাজে লাগিয়ে তারা খুব দ্রুতই অর্থনীতিতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করতে পারবে। এটি ছিল আরেকটি কারণ। চতুর্থ আরেকটি কারণ হচ্ছে এই দেশগুলোতে আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটি দেশে অনেক বেশি প্রাকৃতিক সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদে ভরপুর। ঠিক সেই কারণে তারা একত্রিত হয়েছে এবং তার উপরে যেই মূল কারণগুলো রয়েছে সেই কারণগুলো তো আমরা দেখতেই পেলাম। এখন আসুন আমরা এই যে ব্রিক্সভুক্ত যে দেশগুলো আমরা বলছিলাম যে বর্তমান সদস্য হচ্ছে 10টি, সেই 10টি দেশ কোন কোন দেশগুলো সেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি লক্ষ্য করি এই 10টি দেশ হচ্ছে এই যে লোকেশনটা দেওয়া রয়েছে। প্রথমত এই যে এদিকে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ব্রাজিল, এটি ব্রাজিল, এরপরে সাউথ আফ্রিকা রয়েছে এখানে, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইথিওপিয়া, UAE অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, সেটিও এই ব্রিক্সভুক্ত দেশ, ইন্ডিয়া, এরপরে হচ্ছে চায়না, যেটি এখানের সবচেয়ে শক্তিশালী বলা যায় অর্থনৈতিক দিক থেকে, চায়না এবং রাশিয়া। এই যে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া, ইরান যুক্ত হয়েছে, এখানে যুক্ত হয়েছে আমাদের সৌদি আরবিয়া, এখানে যুক্ত হয়েছে ইজিপ্ট বা মিশর।
এই দেশগুলোর নাম মনে রাখা দরকার, কারণ পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি ব্রিক্সভুক্ত দেশ কিংবা দেশ নয়। নামগুলো মনে রাখার ক্ষেত্রে খুবই সহজ। প্রথমত আমরা মনে রাখবো এই 5টি অক্ষরে 5টি দেশ রয়েছে। একটা হচ্ছে ব্রাজিল, এটা হচ্ছে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। বাকি যে নতুন দেশগুলো যুক্ত হয়েছে তাদেরকে মনে রাখার জন্য আমরা সহজে আমাদের প্রিয় একজন খেলোয়াড় মেসি, তার নামটি মনে রাখতে পারি। নামটা মনে রাখলে আমরা মনে রাখবো। এটা হচ্ছে মিশর, এরপরে হচ্ছে ইথিওপিয়া আরেকটি দেশ, এরপরে হচ্ছে সৌদি আরব, আমরা শুধু সৌদি লিখলাম। এরপরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং লাস্ট এটা হচ্ছে কি লাস্টে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে এই যে একটু আগেই আমরা দেখলাম, সেটা হচ্ছে ইরান। এই দেশগুলো হচ্ছে নতুন সদস্যপদ লাভ করেছে এবং ফলশ্রুতিতে মোট সদস্য হয়ে দাঁড়িয়েছে 10টি। এখন নিচেও লিস্টটি দেওয়া আছে। এখন আমরা সামনে আগাই, দেখি হচ্ছে আর কি তথ্য আমাদের রয়েছে। এখন ব্রিক্স এর যে অর্থনীতি বা রাজনীতি বলতে পারি, কারণ এটি অর্থনৈতিক জোট হিসাবে যাত্রা শুরু করলেও বলা হচ্ছে তাদের রাজনৈতিক ইন্টারেস্ট রয়েছে বা আস্তে আস্তে তারা রাজনৈতিক দিকে হস্তক্ষেপ করা শুরু করছে বা রাজনৈতিক অনেক পদক্ষেপ তারা নিচ্ছে। তো সেই জায়গা থেকে ব্রিক্সভুক্ত যে দেশ তাদের যে অর্থনৈতিক গ্লোবাল শেয়ার সেটা আমাদের একটু জানা দরকার। প্রথমত আপনারা লক্ষ্য করলে দেখবেন যে গ্লোবাল শেয়ারে মোট যে পৃথিবীর জিডিপি, সেই জিডিপিতে এটি 23 সালের ডাটা, জিডিপির 29% হচ্ছে এই ব্রিক্সের দখলে। 29% হচ্ছে ব্রিক্সের দখলে। পরবর্তীতে আমরা দেখতে পাই গ্লোবাল যে পপুলেশন, সেই পপুলেশনের হচ্ছে 46%, 46% হচ্ছে ব্রিক্সের দখলে। এরপরে আপনারা দেখেন 43% হচ্ছে অয়েল প্রোডাকশন, যেটি পুরো পৃথিবীতে হয়, সেই অয়েল প্রোডাকশনের 43% হচ্ছে ব্রিক্সের দখলে রয়েছে। আবার এক্সপোর্ট অফ গুডস মানে রপ্তানির দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 25% হচ্ছে ব্রিক্সের দখলে রয়েছে। এটি দেখে আমরা বুঝতে পারছি আসলে ব্রিক্স অর্থনৈতিকভাবে কতটা সম্ভাবনাময়, এবং এই সম্ভাবনার জায়গা থেকে, এই পটেনশিয়ালিটির জায়গা থেকে কিন্তু ব্রিক্সের যাত্রাটি শুরু হয়। এখন আসি সামনের দিকে, আমাদের আরও কী কী তথ্য জানা দরকার সেগুলো একটু দেখে নেই। এই ব্রিক্স যখন যাত্রা শুরু করার পরে আমি পূর্বেই বলেছি একটি বড় একটি কারণ ছিল অর্থনৈতিক রিফরমেশন বা গ্লোবাল ইকোনমির একটা রিফরমেশন দরকার। এবং সেখানে রিফরমেশনটা কেন চাইলো, তার কারণ হচ্ছে গ্লোবাল সাউথে যে দেশগুলো রয়েছে, আপনি চায়না, ইন্ডিয়া, ব্রাজিল কিংবা এই যে দেশগুলো ব্রিক্সভুক্ত রয়েছে, এই দেশগুলোর লক্ষ্য করে দেখবেন তাদের অর্থনীতি অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে, তারা উদীয়মান অর্থনীতির দেশ, কিংবা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফে তাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি। কিন্তু তাদের এই কন্ট্রিবিউশনের তুলনায় তারা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কিংবা আইএমএফে তাদের যে ভোটিং শেয়ার সেটি কিন্তু তারা পাচ্ছিল না বা এখনও তারা পাচ্ছে না। এটি একটি বড় কারণ ছিল। এবং ডলারের যে রাজনীতি কিংবা ডলারের যে আধিপত্য, সেই আধিপত্যকে ভেঙে ফেলা, এই অচলায়তনকে ভেঙে ফেলা, সেটিও একটি বড় কারণ ছিল এই ব্রিক্স গঠনের। পরবর্তীতে এখানে আপনারা দেখেন কিছু তথ্য জানা দরকার, সেটি হচ্ছে বিশ্ব ব্যাংক এবং আইএমএফে উল্লেখযোগ্য ভূমিকা রেখেও 13.2% ভোটিং শেয়ার রয়েছে এই ব্রিক্সভুক্ত দেশগুলোর। অর্থাৎ খেয়াল করে দেখেন তাদের অর্থনৈতিক কন্ট্রিবিউশনটা অনেক বড়, কিন্তু তাদের ভোটিং শেয়ার হচ্ছে 13.2%। বাকি ভোটিং শেয়ারের সিংহভাগই হচ্ছে পশ্চিমা অর্থনীতি বা পশ্চিমা দেশগুলোর হাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউএস এর হাতে। এখন লক্ষ্য করেন 2012 সালে ব্রিক্সভুক্ত যে দেশগুলো রয়েছে তারা একটি অঙ্গীকার করলো, তারা প্রতিশ্রুতি দিল যে এই ভোটিং শেয়ারটি বাড়ানো যদি হয় আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকে, সেই শর্তে তারা $75 বিলিয়ন কিন্তু আইএমএফ এর সক্ষমতা বৃদ্ধির জন্য তারা প্রদান করবে। কিন্তু এটিও কিন্তু নাকচ করে দেওয়া হলো। এটি অবশ্যই পশ্চিমা বিশ্ব এটি হতে দেয়নি। এবং ফলশ্রুতিতে তারা কি করলো, তারা একটি ব্যাংকের যাত্রা শুরু করলো, সেটি হচ্ছে এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের যাত্রা শুরু হয় হচ্ছে 14 সালে চুক্তিটি হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে 15 সালের জুলাই মাসে। এই তারিখটি মনে রাখতে হবে যে ব্রিক্স ব্যাংক যেটি এনডিবি অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেটি কবে যাত্রা শুরু করে সেটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটি সদর দপ্তরটা মনে রাখবো আমরা সাংহাই, চীনের সাংহাইতে হচ্ছে এটি সদর দপ্তর। এবং বাংলাদেশ এটি সদস্যপদ লাভ করেছে কবে, এই যে 21 সালের 16 সেপ্টেম্বর কিন্তু সদস্যপদ লাভ করেছে। এবং 8টি দেশ
কিন্তু এখানের সদস্য রয়েছে এই ব্রিক্স ব্যাংকের। এই যে আমরা দেখতে পাচ্ছি 8টি দেশ, 8টি দেশের লিস্টটাও দেওয়া আছে। এক নজরে নামগুলো একটু দেখে নিব, কারণ এখানে যারা সদস্য তারাই যে এনডিবি সদস্য ব্যাপারটি এমন নয়, একটু হেরফের আছে, এই জন্য আমরা একটু দেখে নিব। ভারত, চীন, ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর, এই দেশগুলো কিন্তু, এই 8টি দেশ হচ্ছে এনডিবির সদস্য। এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এখন আমরা যেটি নিয়ে জানবো, এনডিবি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার, যেটি ইতিপূর্বেই আমি বলেছি আপনাদেরকে। একটি হচ্ছে এই এনডিবির আরেকটা নাম হচ্ছে ব্রিক্স ব্যাংক, ব্রিক্স ব্যাংক বলে তাকে ডাকা হয়, এবং এনডিবিকে তুলনা করা হয় আইএমএফ এর সাথে। যদি ট্রিকি কোশ্চেন হয় তাহলে এই ধরনের কোশ্চেন আসতেই পারে, যে ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেই ব্যাংকটিকে কিসের সাথে তুলনা করা হয়, অন্য কোন অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে তুলনা করা হয়, সেটি হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেটার সাথে তুলনা করা হয়। এখন ব্রিক্সের কিছু উল্লেখযোগ্য উদ্যোগগুলো সরাসরি আমাদের এমসিকিউ কিংবা প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে আসে না। সেটি হচ্ছে আমরা জেনে রাখা আমাদের জন্য ভালো, সেটি হচ্ছে ব্রিক্স রিজার্ভ কারেন্সি। সেটি হচ্ছে তাদের একটি উদ্যোগ যে তারা কারেন্সিগুলো রিজার্ভ করবে, রিজার্ভ কারেন্সি সংরক্ষণ করবে। এবং ব্রিক্স পেমেন্ট সিস্টেম, আমরা জানি যে এই পেমেন্ট সিস্টেমটি বিশ্বে আছে, সেটিও কিন্তু পশ্চিমা বিশ্বের হাতে কিংবা তাদের নিয়ন্ত্রণে। এই জন্য সেখান থেকে বের হয়ে ব্রিক্স প্রপোজ করেছে তারা একটি ব্রিক্স পেমেন্ট সিস্টেম চালু করবে। এবং ব্রিক্স ক্রেডিট রেটিং সিস্টেম, সেটিও তাদের একটি উদ্যোগ। এবং ব্রিক্স সাবমেরিন ক্যাবল যেগুলো রয়েছে, এখানেও আরও একটি অচলায়তন। এই সাবমেরিন ক্যাবলগুলোর নিয়ন্ত্রণও কিন্তু পশ্চিমা বিশ্বের হাতে। এবং চায়না কিংবা যারা হচ্ছে গ্লোবাল সাউথে আধিপত্য বিস্তার করতে চায়, তাদের সন্দেহ যে তাদের তথ্যগুলো নিরাপদ থাকছে কিনা কিংবা তাদের তথ্যগুলোতে কান পাচ্ছে কিনা পশ্চিমা বিশ্ব, সেজন্য তারা উদ্যোগ নিয়েছে যে এই ব্রিক্স তারা একটি সাবমেরিন ক্যাবল করবে, যাতে করে তাদের ডাটা প্রাইভেসিটা নিয়ন্ত্রণ করতে পারে। এখন পরবর্তীতে আমরা আরেকটি আলোচনা করে আমরা শেষ করব। সেই আলোচনাটি একটু এসেছে, সেটি হচ্ছে, লক্ষ্য করে দেখেন, ডলার আধিপত্য এবং ব্রিক্স আসলে কি করছে এবং ডলারের আধিপত্যের যে বর্তমান অবস্থাটি, সেটি আমরা একটু দেখার চেষ্টা করব। গত 8 দশকেরও বেশি সময় ধরে কিন্তু বিশ্বে আধিপত্য করছে হচ্ছে এই মার্কিন ডলার, অর্থাৎ মার্কিন ডলারের একটি আধিপত্য রয়েছে। এরপরে এই বিশ্ব বাজারের আপনি 80% যে লেনদেন, সেটি হয় হচ্ছে ডলারের মাধ্যমে, বা স্পেসিফিকভাবে বলতে গেলে মার্কিন ডলারের মাধ্যমে। এই ডলারের আধিপত্যতা কমানোর জন্য বদ্ধপরিকর হচ্ছে ব্রিক্স। তারা চায় এই ডলারের আধিপত্যটি কমে যাক, এবং ব্রিক্স নিজস্ব মুদ্রা চালু করার কথা ভাবছে। বিশ্লেষকরা এটি নিয়ে আলোচনা করছেন যে আদৌ এটি সম্ভব কিনা, বা এটি পসিবল কিনা, মার্কিন ডলারকে টেক্কা দেওয়া সেটি সম্ভব কিনা, কিন্তু তারা এটি চালু করার কথা ভাবছে। এর পরবর্তীতে দেখেন, চীন রাশিয়ার মধ্যে ইতিমধ্যে তারা হচ্ছে কি করছে, 80% বাণিজ্য কিন্তু রুবলের মাধ্যমে হচ্ছে। সুতরাং এই দুটি দেশ কিন্তু এই রুবলের মাধ্যমে তারা লেনদেন করা শুরু করেছে, মার্কিন ডলার কিন্তু এখানে ব্যবহার তারা করছে না। ঠিক তেমনি ব্রিক্সভুক্ত দেশগুলো, তারা তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, কিংবা তারা উদীয়মান অর্থনীতির দেশ, তারা সবাই যদি তাদের আন্তঃলেনদেন অন্য এই মার্কিন ডলার ভিন্ন কোনো কারেন্সিতে শুরু করে, এটি কিন্তু মার্কিন ডলারের জন্য আসলে একটি হুমকি, বা তার আধিপত্য কমে যাওয়ার একটি জায়গা কিন্তু এখানে থেকেই যাচ্ছে। ভারতের সাথে রুপিতে বাণিজ্যের চুক্তিও ইতিমধ্যে হয়েছে। তো এই ব্যাপারগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে আসলেই কিন্তু ডলারের আধিপত্য কমার একটি সম্ভাবনা রয়েছে। লাস্ট যেটা আমরা দেখলাম তথ্য, সেটি হচ্ছে যে এই ব্রিক্সের গুরুত্ব বাড়ছে, এবং সে কারণেই দেখতে পাচ্ছি 40টিরও বেশি দেশ কিন্তু এখানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, এবং 22টি দেশ অফিসিয়ালি কিন্তু অ্যাপ্লিকেশন করেছে। এবং লাস্ট যেই সম্মেলনটি হয়েছে, সেই সম্মেলনে 10টি দেশ সেখানে ব্রিক্সে নতুন করে যুক্ত হয়েছে, তাদের সাথে যাত্রা শুরু করেছে। সেই সম্পর্কিত কিছু তথ্য সম্মেলন থেকে প্রায়শই প্রশ্ন আসে। 15তম যে সম্মেলন, ব্রিক্স সম্মেলন, সেটি 2023 সালে অনুষ্ঠিত হয়, এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এটি অনুষ্ঠিত হয়েছে। এবং এই সম্মেলনেই 6টি দেশকে আমন্ত্রণ জানানো হয় ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করার জন্য। সেখান থেকে আর্জেন্টিনা হচ্ছে এই সদস্যপদ প্রত্যাখ্যান করে, 5টি দেশ যোগ হয়, এবং আগের 5টি এবং এই 15তম সম্মেলনে 5টি, সব মিলিয়ে সদস্য দাঁড়ায় হচ্ছে 10টি। ঠিক আছে, বাকি 5টি সদস্যের সেই তথ্যগুলোই আমরা দেখলাম। আরেকটি তথ্য ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে
নেক্সট সম্মেলন বা পরবর্তী সম্মেলন 16তম যে সম্মেলনটি হবে সেটি 24 সালে হবে এবং সেটি হবে হচ্ছে রাশিয়াতে। এখন একটি প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন, সেটি হচ্ছে ব্রিক্স এর সদস্যভুক্ত নয়, ব্রিক্সের সদস্য নয় এমন দেশ কোনটি? সেটি কি ব্রাজিল, ভারত, রাশিয়া নাকি কানাডা? উত্তরটি অবশ্যই দিয়ে ফেলেন। আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। উত্তরটি হচ্ছে কানাডা। সেটি কিন্তু G7 এর অন্তর্ভুক্ত, সেটি ব্রিক্সের অন্তর্ভুক্ত নয়।